আগের দুটো ভিডিওতে আমরা তিনটে এলিমেন্ট সম্বন্ধে আমরা স্টাডি করেছি। সেটা হচ্ছে কি ইন্ডাক্টর, ক্যাপাসিটার আর রেজিস্টার। এর বাইরেও ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সার্কিটে আরও অনেক ধরনের আমাদের কি করা হয় এলিমেন্ট ইউজ করি। সেই এলিমেন্টগুলো কী কী, যেমন ডায়োড আছে, ট্রানজিস্টার আছে, মসফেট, জেফেট, অনেক কিছু হতে পারে। এবার এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমার পরবর্তী ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টে ডিটেলসে পড়াশোনা করব, সেটা এখানকার বিষয় নয়। কিন্তু এই প্রত্যেকটা ধরনের যে এলিমেন্ট রয়েছে এই এলিমেন্টগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায়। সেই ক্লাসিফিকেশানটাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। যে ক্লাসিফিকেশান অফ ইলেকট্রিক্যাল এলিমেন্টস, ক্লাসিফিকেশান অফ ইলেকট্রিক্যাল এলিমেন্টস। ফার্স্ট ক্লাসিফিকেশান যেটা আসছে সেটা হচ্ছে কি অ্যাক্টিভ আর প্যাসিভ এলিমেন্ট। যে কোনো ধরনের যে আমরা এলিমেন্ট পাই, যত রকমের এলিমেন্ট পাই তাকে দুটো ক্যাটাগরিতে আমরা এখন ভাগ করব, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। তো প্রথমে যে ইফ এ নেটওয়ার্ক এলিমেন্ট অ্যাবজর্ব দ্য পাওয়ার, কি বলছে অ্যাবজর্ব দ্য পাওয়ার, এটা মনে রাখতে হবে, অ্যাবজর্ব দ্য পাওয়ার দ্যাট ইজ এনার্জি ডেলিভার্ড টু দ্য এলিমেন্ট ইজ পজিটিভ, দেন এলিমেন্ট ইজ এ প্যাসিভ এলিমেন্ট। এটার মানে কি দাঁড়াচ্ছে না, প্যাসিভ এলিমেন্ট বলতে সেটাই বুঝছি যখন একটা এলিমেন্টকে কি হয় আমরা পাওয়ার দিই, আমরা কি করি পাওয়ার দিই, মানে ও পাওয়ারটাকে অ্যাবজর্ব করে। মানে আমি একটা মানুষকে খাওয়াচ্ছি, ও খাবারটা খাচ্ছে, তা অ্যাবজর্ব করছে। যেমন ডায়োডের ক্ষেত্রে আমরা কি যেমন রেজিস্টারের ক্ষেত্রে আমরা যেটা পড়েছিলাম কি রেজিস্টারকে যখন আমরা ইলেকট্রিক কারেন্টের মধ্যে পাস করি ওখানে কি হয় ইলেকট্রনগুলো ভিতরে ফ্লো হয়, আস্তে আস্তে মুভ করে, এবং ইলেকট্রনগুলোর মধ্যে কী হয় ফ্রিকশান হয়, ফ্রিকশান থেকে হিট জেনারেট হবে। তা এইভাবে কী হয় রেজিস্ট্যান্স কী করে কারেন্টকে ফ্লো হতে বাধা দেয় এবং ওর নিজের মধ্যে একটা হিট তৈরি করে, যেটা কী করে যে এনার্জিটা হিট এনার্জিটা কী হয় আমার ডিসিপিটেড হয়ে যায়, এনার্জিকে ডিসিপিয়েট করে। আমার ইন্ডাক্টর ক্যাপাসিটার করে এনার্জিকে স্টোর করে, মানে কি স্টোর করুক বা ডিসিপিয়েট করুক, ও তো অ্যাবজর্ব করছে, কোনো জায়গা থেকে নিচ্ছে একটা। তাহলে এই ধরনের এলিমেন্টকে আমরা কি বলবো প্যাসিভ এলিমেন্ট। এটাকে টেকনিক্যালি আর একভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে কি এনার্জি ডেলিভার টু দ্য এলিমেন্ট ইজ পজিটিভ, মানে আমি ওকে এনার্জি ডেলিভার করছি, ডেলিভারে যখন কোনো কিছু আমি ডেলিভার করছি ওটাকে আমাকে পজিটিভ সাইন দিয়ে দেখি, কোনো কিছু যখন নিচ্ছি আমি কোনো এলিমেন্ট থেকে সেটাকে নেগেটিভ সাইন দিয়ে আমরা লিখি জেনারেলি। তো এই ক্ষেত্রে কিছু এনার্জি ডেলিভার টু দ্য এলিমেন্ট ইজ পজিটিভ। তো এলিমেন্ট কী হবে এনার্জি ডেলিভার কী হবে পজিটিভ হবে, আর ও কী করবে পাওয়ারটা কী করবে অ্যাবজর্ব করবে। তো যে পাওয়ার অ্যাবজর্ব করে, সবচেয়ে ভাইটাল জিনিস কি অ্যাবজর্ব, এই জায়গাটা অ্যাবজর্ব সবচেয়ে ভাইটাল হচ্ছে অ্যাবজর্ব, যে পাওয়ার অ্যাবজর্ব করবে তাকে আমরা কি বলবো অ্যাক্টিভ এলিমেন্ট, তাকে বলবো প্যাসিভ এলিমেন্ট। তার মধ্যে এক্সাম্পল কি রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার, ডায়োড এটসেট্রা, এই ধরনের এলিমেন্টগুলো কী করে এনার্জিকে অ্যাবজর্ব করে। এবার সেকেন্ড টাইপ অফ এলিমেন্ট কী হচ্ছে আমার, সেটা হচ্ছে কি না অ্যাক্টিভ এলিমেন্ট। এটা গেলো প্যাসিভ এলিমেন্ট, অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট ঠিক অপোজিট করবে, কী করবে এ যখন অ্যাবজর্ব করছিল কী করবে ডেলিভার করবে, এনার্জি ডেলিভার করবে, মানে যে জেনারেট করে দেয় এনার্জি, যেমন ব্যাটারি এনার্জি দিচ্ছে, জেনারেটার এনার্জি দিচ্ছে, তাহলে এই ব্যাটারি জেনারেটার এই ধরনের এলিমেন্টকে আমরা কি বলবো না অ্যাক্টিভ এলিমেন্ট। কী বলবো অ্যাক্টিভ। মনে থাকবে যেখান থেকে আমি পাওয়ার পাচ্ছি সে অ্যাক্টিভ, যে অ্যাক্টিভ আমাকে একজন খাবার খাওয়াচ্ছে, যে খাওয়াচ্ছে সে অ্যাক্টিভ, যে খাচ্ছে সে হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? এবার এক্সাম্পল হচ্ছে কি অপ্যাম, জেনারেটর, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো। এবার অপ্যাম হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটাও পরবর্তী ক্ষেত্রে আমরা ডিসকাস করবো, জাস্ট নামটা শুনে রাখাই এখন দরকার। বোঝা গেছে? এবার একটা কোশ্চেন হচ্ছে ট্রানজিস্টার হয়তো অনেকেই জানে অনেকে জানে না। ট্রানজিস্টারকে আমরা অ্যাক্টিভ বলবো না প্যাসিভ বলবো, এটা একটা জিনিস হতে হয়। ট্রানজিস্টার কি না ট্রানজিস্টারকে অ্যাক্টিভ না প্যাসিভ কী বলবো। এবার ট্রানজিস্টার কি করে পাওয়ার গেইন করে। ওখানে ট্রানজিস্টার কোথায় থাকে অ্যাম্প্লিফায়ারের মধ্যে থাকে, যেমন অপেমও এক ধরনের অ্যাম্প্লিফায়ার। তাহলে অ্যাম্প্লিফায়ার কী করে একটা স্মল সিগন্যালকে বড় সিগন্যালে কনভার্ট করে। আমি আস্তে আস্তে কথা বলছি, সেটাকে মাইকে বা সাউন্ড সিস্টেম কি লাউডে বাজছে, অবশ্যই অন্য জায়গাতে পাওয়ার নিচ্ছে, কিন্তু হচ্ছে গেন দিচ্ছে, পাওয়ার গেন দিচ্ছে। তো পাওয়ার যেহেতু গেন দিচ্ছে তাহলে এখানে কি পাওয়ার জেনারেশনের ক্যাটাগরিতেও চলে আসবে। তো ট্রানজিস্টারকে আমরা কী ধরবো না অ্যাক্টিভ এলিমেন্ট। তাহলে ট্রানজিস্টার আসবে অ্যাক্টিভ এলিমেন্টের ক্যাটাগরিতে আসবে। এবার আরেকটা এলিমেন্ট আমি ডিসকাস করি ট্রান্সফরমার। এখানে তো জেনারেটর তো লিখে দিয়েছি, সবাই বুঝতে পারছে ট্রান্সফরমার।
ট্রান্সফর্মার কী করে হাই ভোল্টেজ করে লো ভোল্টেজ, লো ভোল্টেজ করে হাই ভোল্টেজ করে, তা মনে হতে পারে, বা ওখান থেকে পাওয়ার স্টার্টিং হয়, এটার কনসেপচুয়ালাইজেশন প্রবলেম হয়। পাওয়ার স্টার্টিং হয় মানে ট্রান্সফর্মারকে আমরা ভাবতে পারি কি অ্যাক্টিভ এলিমেন্ট। ফোর্ট করে পরীক্ষায় এলে এই যে অপশান থাকে অ্যাক্টিভ এলিমেন্টে আমরা টিক করে দিতে পারি, কিন্তু এখানেই মস্ত বড় ভুল হয়ে যাবে। কারণ ট্রান্সফর্মার কোনোদিন পাওয়ার বাড়াতে পারে না, ও ভোল্টেজ বা কারেন্টটাকে কম বেশি করে। টোটাল পাওয়ারটা আইডিয়াল ট্রান্সফর্মারের ক্ষেত্রে সমান থাকে, প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার মাঝে লস হয়ে বরঞ্চ পাওয়ারটা আউটপুটে ইনপুটের রেসপেক্টে কমে যায়। তাহলে এটাকে কোনোদিনই আমি বলতে পারি না এক ধরনের অ্যাক্টিভ এলিমেন্ট। বোঝা গেছে? তো ট্রান্সফর্মার ইজ এ প্যাসিভ এলিমেন্ট, ট্রান্সফর্মার ইজ এ প্যাসিভ এলিমেন্ট। এবার নেক্সট টাইপ অফ ক্লাসিফিকেশন ইজ ইউনিল্যাটারাল অ্যান্ড বাইল্যাটারাল। প্রথমে আসি বাইল্যাটারাল। বাইল্যাটারাল মানে দুদিকে, বাংলায় বললে কি হয় দুদিকে, মানে যে দুদিক থেকে একই রকম বিহেভ করে তাকে কি বলবো বাইল্যাটারাল। তাহলে একটা যদি এটা আমি রেজিস্ট্যান্স নিই, তো এদিক থেকে এদিকে কারেন্ট গেলে যেটা ভোল্টেজ ড্রপ এর অ্যাক্রসে হবে বা যতটা এর মধ্যে হিট জেনারেট বা পাওয়ার ডিসিপেট করবে, আমি এদিক থেকে এদিকে কারেন্ট দিলেও সেই পরিমাণ হিট ডিসিপেট করবে। তাহলে রেজিস্ট্যান্সটাকে আমি কী বলতে পারি? অবশ্যই বাইল্যাটারাল। এবার যদি একটা ডায়োড আমি নিই, এদিক থেকে এদিকে যখন কারেন্ট যাবে ও পুরো কারেন্টটাকে পাস করবে, এর অ্যাক্রসে ভোল্টেজ কী হবে 0 ভোল্ট। একই রকম যখন এদিক থেকে এদিকে কারেন্ট পাঠাবো তখন কী হবে, এই কারেন্টটাকে ফ্লোই হতে দেবে না। তাহলে ডাইরেকশান অনুযায়ী ওর বিহেভিয়ার কী হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। বাম দিক থেকে ডান দিকে যখন দিচ্ছি একরকম বিহেভ করছে, ডান দিক থেকে বাম দিকে যখন দিচ্ছি আলাদা টাইপের বিহেভ করছে। তাহলে ডায়োডটাকে আমি কী বলবো? ইউনিল্যাটারাল, একদিকে ঠিকঠাক কাজ করে অন্যদিকে অন্যরকম কাজ করে। আর রেজিস্ট্যান্স কী হচ্ছে, দুটো দিকেই রেজাল্ট একই, ঘুরিয়ে লাগিয়ে দিলেও কোনো সমস্যা নেই আমার। তাহলে এই জন্য কী হচ্ছে, রেজিস্ট্যান্সকে আমরা কী বলবো বাইল্যাটারাল। বোঝা গেছে? সেটাই এখানে লেখা আছে, ফর বাইল্যাটারাল ভোল্টেজ অ্যান্ড কারেন্ট রিলেশনশিপ, এই যে ভোল্টেজ ড্রপ বা কারেন্ট যে ফ্লো হচ্ছে আর সেম ফর কারেন্ট ফ্লোয়িং ইন আইদার ডাইরেকশান। যেদিকেই আমার কারেন্ট ফ্লো হোক, ভোল্টেজ কারেন্টের মধ্যে যে রিলেশন বা পাওয়ারের যে রিলেশন সেটা সেম থাকবে। বোঝা গেছে? এবার ইউনিল্যাটারাল ক্ষেত্রে কী হয়, জাস্ট উল্টোটা, দুটো দিকে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনটা সেম থাকবে না, ডাইরেকশানের উপর ডিপেন্ড করে ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন চেঞ্জ হবে। নেক্সট ক্লাসিফিকেশান আমাদের কি না, লাম্পড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড। লাম্পড অ্যান্ড ডিস্ট্রিবিউটেড। এবার লাম্পড মানে হচ্ছে কি না, পরে যদি দেখি, লাম্পড এলিমেন্ট আর কনসিডার্ড অ্যাজ সেপারেট এলিমেন্ট হুইচ আর ভেরি স্মল ইন সাইজ। লাম্পড তাকেই বলি যে এখানে কি হয় না, একটা এলিমেন্ট যেমন রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটার যেগুলো আমরা পড়ে থাকি, সেগুলো কি করা হয় খুব স্মল সাইজে রিপ্রেজেন্টেশন করা হয় বা পাওয়া যায় স্মল সাইজে। যে ছোট একটা রেজিস্টার, তা খুব ছোট হওয়ার জন্য কি হয়, ওটাকে একটা ইউনিট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, একটা সিঙ্গেল ইউনিট হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। একটা ইন্ডাক্টর রেজিস্টারকে আমরা কীভাবে করি, একটা ক্যাপাসিটারের সিম্বল এভাবে এঁকে দিই, ঠিক আছে। এবার একটা রেজিস্টারের সিম্বল এভাবে এঁকে দিই, তাহলে একটা ছোটো ছোটো ইউনিট আকারে আমি রিপ্রেজেন্ট করছি। এই ধরনের এলিমেন্টকে আমরা কি বলবো, লাম্পড এলিমেন্ট। তার এক্সাম্পল সেটাই আছে, রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটার। ডিস্ট্রিবিউটেড মানে কি, ডিস্ট্রিবিউটেড মানে অনেকগুলো ছোট ছোট এলিমেন্টকে একসাথে সাম আপ করে একটা বড় নেটওয়ার্ক যখন তৈরি করব, বা একটা বড় জিনিসকে আমি সেপারেট করে দেখাতে পারবো, সেটাকে করে ডিস্ট্রিবিউটেড। ঠিক বোঝা গেল না? যে ডিস্ট্রিবিউটেড এলিমেন্টস আর ইলেকট্রিক্যালি সেপারেবল। ইলেকট্রিক্যালি ওটাকে সেপারেট করা যায়, ফিজিক্যালি সেপারেট না, ফিজিক্যালি একটাই জিনিস আছে, ঠিক আছে। দে আর ডিস্ট্রিবিউটেড ওভার দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য সার্কিট। তার মেন এক্সাম্পল কী হচ্ছে, ট্রান্সমিশন লাইন। যে ইলেকট্রিসিটি যে ফ্লো হয় কী হয়, এরকম টাওয়ার থাকে, এরকম টাওয়ার থাকে, তো টাওয়ারের মধ্যে কী হয়, এরকম তার এভাবে ঝোলানো থাকে, এভাবে ইলেকট্রিক ফ্লো হয়। তাহলে একটা যে তার, আমার এই যে একটা লম্বা তার আছে এইখানে, এই প্রান্ত থেকে এটা এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, ঠিক আছে, এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই তারটা কয়েক 100 কিলোমিটার বা কয়েক 1000 কিলোমিটার লম্বা হতে পারে, অনেক দূরে দূরে লাইন যায়। তাহলে এই তারটার পুরোটার একটা রেজিস্ট্যান্স আছে, আমি বলতে পারি এখান থেকে এখানে অবধি একটা রেজিস্ট্যান্স আছে, এর একটা ক্যাপাসিটার ইন্ডাক্টার ভ্যালু থাকবে। আবার এটাকে বলতে পারি এখান থেকে এখান অবধি ছোটো ছোটো রেজিস্ট্যান্সে ভাগ করতে পারি, তো এটা R1, R2, R3। তার আলাদা আলাদা সেপারেট আমি আমার মতো করে অনেক ছোটো ছোটো রেজিস্ট্যান্সেও এই জিনিসটাকে ভাগ করতে পারি। যেটা একটা ক্যাপাসিটারকে আমি ছোটো ছোটো ক্যাপাসিটার ভাগ করতে পারি না, ক্যাপাসিটার সিঙ্গেল ক্যাপাসিটার,
ওটা অলরেডি ছোট, সে কিন্তু একটা আমার ট্রান্সমিশন লাইনকে আমি অনেকগুলো ছোট ছোট সেগমেন্টে ভাগ করতে পারি। মানে কি, এই ছোট ছোট সেগমেন্টগুলো একটা বড় এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউটেড বা ছড়িয়ে রয়েছে। এই ধরনের পুরো স্ট্রাকচারকে আমরা কী ধরনের কী বলি না, ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট। কী বলি? ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট। এবার এটা কিসের উপর ডিপেন্ড করছে? কোনটা ছোট আর কোনটা বড়। আমাদের দৈনন্দিন জীবনে দেখছি এই যে ছোটো একটা রেজিস্ট্যান্স, এই ছোটো একটা ক্যাপাসিটার, এই ট্রান্সমিশন লাইন অনেক বড়। তা কোনটাকে ছোট বলবো কোনটাকে বড় বলবো, সেটা আমাদের চোখে ভিজুয়ালাইজ করে এক ধরনের বলছি, কিন্তু এটা তো ইলেকট্রিক্যালের ভাষা হতে পারে না। তো ইলেকট্রিক্যালের ভাষায় আমরা এটা কী করবো, এই লেন্থটাকে কিছু একটার সাথে কম্পেয়ার করব। কোনো জিনিস ছোট বড় সবসময় কী হয়, একটা রেফারেন্সের রেসপেক্টে হয়। তাহলে সেই রেফারেন্সটা কি, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। তো ওয়েভ লেন্থ কী জিনিস এটা হয়তো এখনও সবাই জানে না, যে একটা ইলেকট্রিক এসি কারেন্ট যখন ফ্লো হয়, এসি কারেন্ট পড়ানোর সময় বলেছি কী হয়, এইভাবে ফ্লো হয় এসি কারেন্ট। ডিসি কারেন্ট কী হয়, সোজা স্ট্রেট লাইনে ফ্লো হয়। তাহলে এটা কি হচ্ছে, এসি কারেন্টের একটা ওয়েভ, একটা কমপ্লিট ওয়েভ। এখানে জিরো থেকে স্টার্ট হলাম, জিরোতে গেলাম, আবার কমপ্লিট হলো, আবার সেম টাইপের এদিকে আবার চালু হবে। তাহলে এইখান থেকে এই জায়গাটা, এই ডিস্টেন্সটা কি, একটা ফুল ওয়েভ, একটা ফুল সাইকেল বা ফুল ওয়েভ। এই লেন্থটাকে আমরা কি বলি, ওয়েভ লেন্থ। এটা কি বলা হয়, ওয়েভ লেন্থ বা ল্যামডা দিয়ে ডিফাইন করা হয় ওয়েভ লেন্থকে। বোঝা গেছে? এটাকে ল্যামডা দিয়ে ডিফাইন করা হয় একটা ওয়েভ লেন্থ। এবার আমি ওয়েভ লেন্থের ইকুয়েশনটা কি, সেটা কী করে বের করব? না, আমাকে ধরে নিতে হবে এই ইলেকট্রিসিটি কোন স্পিডে যাচ্ছে, কারেন্টের স্পিডে, কারেন্ট কি স্পিডে যাচ্ছে না, আলো বেগে যায়, লাইটের স্পিডে যায়। সেটা আমরা প্রথম দিনের ভিডিওই আমরা ডিসকাস করেছি, ঠিক আছে? তা লাইটের স্পিড কত না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে এবার যদি আমার এটার স্পিড কত না, 50 হার্টজ। আমাদের স্পিড কত, 50। যে কোন ফ্রিকোয়েন্সিতে কারেন্ট যায়, জেনারেলি আমাদের এসি সাপ্লাই যে ইউজ করি সেটা হচ্ছে 50 হার্টজ। তো 50 হার্টজে যদি আমার সাপ্লাইটা যায়, তাহলে এরকম কটা সেকেন্ডে 50টা তৈরি হবে, এবং সেই 50টা টোটাল কত, 50টা তৈরি হতে 1 সেকেন্ডে কত দূর চলে যাচ্ছে, 3000 কিলোমিটার চলে যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি এই একটার লেন্থ ল্যামডা ইকুয়াল টু কত হবে, 3 × 10⁸ মিটার বাই 50, যেটা হবে অ্যাপ্রক্সিমেটলি আমার 6000 কিলোমিটার। কাটাকাটি করলে এটা হবে 6000 কিলোমিটার। তাহলে এই লেন্থটা 6000 কিলোমিটার। 6000 কিলোমিটার ছোটো না, ভারতবর্ষে এই মাথা থেকে ও মাথা হয়ে যাবে। তাহলে এটার রেসপেক্টে যদি একটা ছোট্ট রেজিস্ট্যান্স, এই 2 সেন্টিমিটারের একটা আমি ইউজ করি, বা 1 সেন্টিমিটারের খুব বড়, মানে বলতে চাইছি যে বড় বড় রেজিস্ট্যান্সগুলো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার হয়, আর সেখানে আমি এই লেন্থটা কত বড় নিচ্ছি, 6000 কিলোমিটার। তার রেসপেক্টে তো এইটুকু একটা জিনিস। তাহলে এখানে রেফারেন্সটা কি, ওয়েভ লেন্থ। এই ওয়েভ লেন্থের রেসপেক্টে আমাদের হাতের কাছে যেসব জিনিস পাই সেগুলো সব হচ্ছে কি, লাম্পড, সব হচ্ছে লাম্পড। কিন্তু ট্রান্সমিশন লাইন, একটা 100 কিলোমিটার 200 কিলোমিটার যখন ট্রান্সমিশন লাইন আছে, সেটার একটা কিছু ভ্যালু পাবো। 6000 রেসপেক্টে 1% হোক 2% হোক, একটা এলিজেবল ভ্যালু, নেগলিজেবল না। তাহলে ট্রান্সমিশন লাইনটা তখন আমরা কি বলছি না, আমার ডিস্ট্রিবিউটেড বলছি। তখন কি বলছি, ডিস্ট্রিবিউটেড বলছি। তা ট্রান্সমিশন লাইনটাকে আমি কোন কন্ডিশনে লাম্পড বানাতে পারবো, এটা একটা বড় ভালো কোশ্চেন, কনসেপচুয়ালাইজেশন ব্যাপার আছে না। ট্রান্সমিশন লাইন একটা মনে করা যাক এক্সাম্পল নিয়ে 1000 কিলোমিটার ট্রান্সমিশন লাইন, তাকে আমি লাম্পড করতে হবে। তা 6000 রেসপেক্টে 1000 মানে 1/16। তাহলে এটা একটা যথেষ্ট বড় ভ্যালু। তা এটাকে আমি লাম্পড তো নর্মাল 50 হার্টজে বানাতে পারবো না। তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়াই, মানে এই যে 50-এর ভ্যালুটা যদি বাড়াই, এটা কী হবে, 600টার পরিমাণ কী হবে, 6000টা কী হবে, কমে কমে যাবে। তাহলে যত কমবে, তাহলে পার্সেন্টেজ, 1000-এর রেসপেক্টে পার্সেন্টেজটা কী হবে, আমার বেড়ে যাবে। তাহলে এতে লাভ কিছু নেই। আমার কী করতে হবে, ফ্রিকোয়েন্সি কমাতে হবে। কমাতে যদি আমি 0 করে দিই, এক্সাম্পল এটা যদি 0 করে দিই, তাহলে কী হবে, এই ল্যামডার ভ্যালুটা কত হবে, ইনফাইনাইট হয়ে যাবে। ল্যামডার ভ্যালুটা কত হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। তাই ইনফাইনাইটের রেসপেক্টে 1000 হোক আর 5000 হোক, সেটা নেগলিজিবলি। তাহলে এখানে কী বোঝা গেল, যদি আমি ডিসি সাপ্লাই ইউজ করি, তাহলে ট্রান্সমিশন লাইনকে আমরা কি বলতে পারি, ডিস্ট্রিবিউটেডটা যেটা, সেটাকে আমরা লাম্পড আকারে বলতে পারি। ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে ট্রান্সমিশন লাইন লাম্পড প্যারামিটার হিসাবে কাজ করে। এসি সাপ্লাইয়ের ক্ষেত্রে
ট্রান্সমিশন লাইন ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করে। ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপচুয়াল পয়েন্ট এটা, বোঝা গেছে? তার একটা ট্রান্সমিশন লাইন যে সবসময় লাম্প সবসময় ডিস্ট্রিবিউটেড না, ডিপেন্ড করছে আমি কোন ফ্রিকোয়েন্সিতে ওর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করাচ্ছি, বোঝা গেছে? একই রকম একটা রেজিস্ট্যান্স, মনে করা যায় এই একটা রেজিস্ট্যান্স, এটার লেন্থ 1 সেন্টিমিটার। তাহলে একটা 1 সেন্টিমিটার রেজিস্ট্যান্সকে আমি যদি বলি একে ডিস্ট্রিবিউটর বানাবো, লাম্পের জায়গায় ডিস্ট্রিবিউটর বানাবো, আমি তো এক্সাম্পলে রেজিস্টার লিখে দিয়েছি লাম্প, না এটাকে আমি ডিস্ট্রিবিউটর বানাবো। তাহলে কী করতে হবে? ঠিক এর অপোজিট করতে হবে, ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, মেগা হার্জে নিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি আমি বলি 1 মেগা হার্জ, তাহলে কী হবে ইকুয়েশানটা আমার? তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে? 3 × 10⁸ মিটার ছিল, বাই হচ্ছে 1 মেগা হার্জ নিলাম এক্সাম্পল, 10⁶। তাহলে কী হবে? এই 6 কেটে যাবে, তাহলে এটার লেন্থ হবে কত? 300 মিটার। তাহলে এর রেসপেক্টও এটা কিন্তু 1 সেন্টিমিটারটা কী হলো আমার কিছু লাভ হলো না করে, ঠিক আছে? এখনও লাম্পটি আছে, ডিস্ট্রিবিউটর বানাতে হবে, তাহলে একে 1 সেন্টিমিটার নিচে নামাতে হবে। তাহলে আমি কি করব? যদি এখানে আমি 10⁻10 নিই, 10⁻10 নিই, ঠিক আছে, তখন কি হচ্ছে আমার এটা দাঁড়াবে 0.03 মিটার। এই ক্ষেত্রে আমি বলতে পারি এটা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে। তাহলে মিনিমাম আমাকে কি ফ্রিকোয়েন্সি নিতে হবে না 1 × 10⁻10 হার্জ, মানে কি কিলো হার্জও হবে না, মেগা হার্জও হবে না, গিগা হার্জ রেঞ্জে যেতে হবে, ঠিক আছে? 10⁻12 গিগা হার্জ। তাহলে গিগা হার্জ রেঞ্জে যদি যাই আমি, তখন কি হবে? আমি একটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটার যেগুলো বাস্তবে কিনতে পাওয়া যায় সেগুলোকে আমরা কি করতে পারি না লাম্পটাকে ডিস্ট্রিবিউটেড আকারে রিপ্রেজেন্ট করতে পারি, লাম্পটাকে ডিস্ট্রিবিউটেড আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এটা পরীক্ষার হলে অনেক সময় কোশ্চেন আসে কীরকম না কোন ফ্রিকোয়েন্সিতে এটা ডিস্ট্রিবিউটেড হিসেবে কাজ করবে লাম্পটা, সেখানে মেগাহার্জ গিগাহার্জ থাকে না জেনারেলি, ওখানে এক্সাম অপশানে এরকম দেওয়া থাকবে যে ভেরি লো ফ্রিকোয়েন্সি, ডিসি সাপ্লাই, স্ট্যান্ডার্ড 50 হার্জ অর ভেরি হাই ফ্রিকোয়েন্সি। তো অবশ্যই আমাদের কী অ্যান্সার হবে? ভেরি হাই ফ্রিকোয়েন্সি, বোঝা গেছে? তো নেক্সট ক্লাসিফিকেশান যেটা হচ্ছে কি লিনিয়ার আর নন লিনিয়ার এলিমেন্ট। তো এর ডেফিনেশনে আসার আগে আমি একটা বেসিক ম্যাথামেটিক্যাল কনসেপ্টকে নিয়ে ডিসকাস করতে চাই, তা সেটা যদি ক্লিয়ার হয়ে যায় লিনিয়ার নন লিনিয়ারিটি নিয়ে কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? ধরি এই একটা বক্স মানে ইলেকট্রিক্যাল সার্কিট, এর মধ্যে কি আছে? এটা ইনপুট আছে, এদিকে আছে আউটপুট আছে। এই ইনপুটটাকে আমি কি করতে পারি? এক্স দিয়ে ডিফাইন করলাম, আউটপুটটাকে ওয়াই দিয়ে ডিফাইন করলাম। এবার দুটো ইকুয়েশান দিয়ে, দু ধরনের ইকুয়েশান দিয়ে এটাকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, তাহলে বুঝবো যে কোন ইকুয়েশানটা হচ্ছে লিনিয়ার আর কোনটা হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে? তো ফার্স্ট একটা ইকুয়েশান আমি ধরে নিচ্ছি এখানে যে y = 5x, আর একটা ইকুয়েশান হচ্ছে y = x + 5। দুটো দেখে তো মনে হচ্ছে দুটোই লিনিয়ার, মানে জেনারেলি অনেকের মাথায় চলে আসবে লিনিয়ার। তো এটাকে আমরা প্রুভ করবো লিনিয়ার না নন লিনিয়ার, তাহলে আমাদের পুরো ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হবে, বোঝা গেছে? এবার ফার্স্ট যে প্রুফটা করবো সেটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি। অ্যাডিটিভিটি জিনিসটা কি এবার বোঝা যাবে। ধরে নিলাম x1 = কোনো একটা ইনপুট নিলাম, x1 = আমার 2 অ্যান্ড x2 = হচ্ছে 7, এটা এক্সাম্পল নেওয়া হলো, ঠিক আছে? তাহলে এই রেসপেক্টে আমার y1 কত হবে না 2 × 5 = 10 আর y2 হবে 7 × 5 = 35, বোঝা গেছে? এবার আমি যদি এই 2 আর 7টাকে যোগ করে দিই তাহলে এটা যোগ করলে কত হবে? 9। এবার এক্সের জায়গায় নিউ এক্স ড্যাশ যদি 9 হয় তাহলে ওয়াই ড্যাশ কত হবে এর রেসপেক্টে? ওয়াই ড্যাশ = কত হবে? 9 × 5 = 45, যেটা কি হচ্ছে এই দুটো যোগফল 10 আর 35-এও 45। তাহলে এই দুটো যখন সেম ভ্যালু আসছে আমি কি করছি
প্রথমে কি করছি, দুটো আলাদা আলাদা রেজাল্ট নিচ্ছি। এবার ইনপুট দুটোকে যোগ করে আউটপুট চেক করছি, এবং আউটপুট এতে বোঝা যাচ্ছে আউটপুটটা দুটো ইনপুটের যোগফলে যা পাচ্ছি, আউটপুটটা দুটো ইনপুটটিকে যোগ করে যা দিচ্ছি, একসাথে দেওয়া আর আলাদা আলাদা দেওয়া দুটো ক্ষেত্রে আমার সেম আসছে। তাহলে এই যে প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে, এটা কি বলবো, অ্যাডিটিভিটি প্রপার্টি স্যাটিসফাই করলো। কি বলবো, অ্যাডিটিভিটি প্রপার্টি স্যাটিসফাই করলো। এবার দেখো এইটা করছে কিনা অ্যাডিটিভিটি, দেখে তো মনে হচ্ছে এটাও করবে, অনেকের মনে হবে, ঠিক আছে। তাহলে একই রকম সেম এক্সাম্পল নেবো, x1 = 2, y1 = 7। তাহলে একই রকম x2 = 7। তাহলে y1 কত হবে, 2 আর 5-এ 7 হয়ে যাবে, আর y2 = 7 আর 5-এ 12 হবে। এই দুটো যোগ করলে কত দাঁড়াবে আমার, 12 × 7 = 19, ঠিক আছে। এই দুটো যোগ করলে 9। তাহলে এখন যদি আমি x' নতুন x9 নিই, তাহলে নতুন y' কত হবে, y' কত হবে আমার না 9 আর 5-এ 14। তাহলে এই দুটো কি কোনোদিন সমান, একদমই সমান না, মিলল না। তাহলে এ কী হচ্ছে, অ্যাডিটিভিটি প্রপার্টি স্যাটিসফাই করছে না। তাহলে ফার্স্ট যে প্রপার্টিটা আমি লিখেছি এখানে অ্যাডিটিভিটি, যেটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে না, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি। একই রকম আমরা সেম জিনিস নিয়ে আমরা নেক্সট একটা প্রপার্টিতে দেখবো, সেটা হচ্ছে কি হোমোজিনিটি। সেম এক্সাম্পলই, তো ধরে নিই x1 = ইনপুট নিলাম 10, তাহলে y1 = কত হবে 50, ইনপুটেই আমি নিয়ে নিলাম। এবার আমি কি করব, এই ইনপুটটাকে মাল্টিপ্লাই করবো। আগে আমার একটা ইনপুটের সাথে অন্যান্য ইনপুট যোগ করছিলাম, এখন কেউ ইনপুটটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলাম × 2। তাহলে এখন কি হলো, x2 হয়ে গেল আমার x' যেটা হয়ে গেল 20। তাহলে এই x' রেসপেক্টে y' কত হবে, ভালো করে দিই, 5 আর 20-তে 100। এবার যদি এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করি, কি আসবে 100। তাহলে এই দুটো সমান। তাহলে এই যে প্রপার্টিটা স্যাটিসফাই করলো, যে আগে মাল্টিপ্লাই করে নিলাম দিয়ে একটা রেজাল্ট পেলাম, আবার রেজাল্টটার সাথে মাল্টিপ্লাই করে নিলাম, সেম রেজাল্ট পেলাম। তাহলে এই ধরনের এই প্রপার্টিকে আমরা কি বলবো, এই প্রপার্টিকে বলবো হোমোজেনিটি, যেটা এ স্যাটিসফাই করছে। এবার এই ইকুয়েশনটাতে আসি, একই রকম x1 = 10, তাহলে y1 = কত হবে, x1 10 হলে 10 × 5-এ 15, একে মাল্টিপ্লাই 2 দিয়ে করব, কত হবে x' = 20, এর রেসপেক্টে y' কত হবে 20 আর 5-এ 25, এই ইকুয়েশান থেকে 25। একে যদি 2 দিয়ে গুণ করি সেটা হবে কি 15 × 30, 25 আর 30 কোনোদিনই সমান নয়। তাহলে এ কী করছে, হোমোজেনিটি প্রপার্টিকে স্যাটিসফাই করছে না, এই ইকুয়েশনটা হোমোজেনিটি প্রপার্টি স্যাটিসফাই করছে না। তাহলে এই ইকুয়েশনটা না অ্যাডিটিভিটি না হোমোজেনিটি, কোনো প্রপার্টি স্যাটিসফাই করলো না। আর এই ইকুয়েশনটা অ্যাডিটিভিটি অ্যান্ড হোমোজেনিটি দুটো প্রপার্টি স্যাটিসফাই করলো। তাহলে এই ইকুয়েশনটা আমরা কি বলবো, লিনিয়ার ইকুয়েশন, আর এটা কি বলবো, নন লিনিয়ার ইকুয়েশন। একই রকমভাবে যে সিস্টেম বা যে এলিমেন্ট আমার অ্যাডিটিভিটি অ্যান্ড হোমোজেনিটি এই দুটো প্রপার্টিকে স্যাটিসফাই করে, সেই ধরনের এলিমেন্টকে আমরা কি বলি, লিনিয়ার এলিমেন্ট। আর যে স্যাটিসফাই করে না তাকে আমরা কি বলি, নন লিনিয়ার এলিমেন্ট। তো এই যে দুটো প্রপার্টি অ্যাডিটিভিটি আর হোমোজেনিটি, এই দুটোকে আমরা একসাথে কি বলি, ল অফ সুপারপজিশন। এই দুটো কি একসাথে কি বলি, ল অফ সুপারপজিশন, ল অফ সুপারপজিশন। এটা নিয়ে আমরা কি করবো, সুপারপজিশন থিওরাম বলে একটা থিওরামও আছে, পরবর্তী ক্ষেত্রে পড়বো, মনে থাকবে। তাহলে লিনিয়ার আর নন লিনিয়ার এলিমেন্টের ক্ষেত্রে লিনিয়ার এলিমেন্ট কী করে, ল অফ সুপারপজিশন মেনে চলে। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম না, ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক্যাল এলিমেন্ট। কী শিখলাম, ক্লাসিফিকেশন অফ ইলেকট্রিক্যাল এলিমেন্টস। সেটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে, লাম্পড, ডিস্ট্রিবিউটেড, অ্যাটসেট্রা, অনেকগুলো জিনিস শিখলাম। তো এই ভিডিও অবধি আমাদের একটা বেসিক্স ক্লিয়ার হয়ে গেল প্রত্যেকটা জিনিস সম্বন্ধে। নেক্সট ভিডিও থেকে আমরা সার্কিট থিওরি মেন কোশ্চেনেবল যে জায়গাগুলো বা যে কনসেপ্টের যে ব্যাপারগুলো আছে, যেগুলো থেকে ডাইরেক্ট আমরা ইকুয়েশান সলভ করতে পারবো বা পরীক্ষার হলে সলভ করতে পারবো, সেগুলো শুরু করব। যেমন সবচেয়ে বেসিক যেটা জিনিস সেটা হচ্ছে কি ওমস ল। তার নেক্সট ভিডিওতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওমস ল। ওকে।